হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে আবার একটা নতুন ক্লাসে চলে এসেছি। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মডার্ন পিরিয়ডের ওপর। তো প্রথমেই বলে রাখি, এটা একটা ম্যারাথন ক্লাস হতে চলেছে। এই মডার্ন পিরিয়ড এটা একটা অনেক বড় পিরিয়ড। তো আজকে আমরা মডার্ন পিরিয়ড শুরু করব এবং এটা টোটালি একটা ম্যারাথন ক্লাস হতে চলেছে। ম্যারাথন ক্লাস মানে হলো এই ক্লাসটা প্রায় 1 ঘন্টার ওপরে হবে। তো তোমরা সবাই একটু পেশেন্স নিয়ে অবশ্যই ক্লাসটাকে দেখবে, কারণ বুঝতেই পারছো আমাদের যে মডার্ন পিরিয়ড সেটা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট পিরিয়ড এবং এই পিরিয়ডটাকে তোমাদের ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে। কারণ মডার্ন পিরিয়ডে অনেক ইম্পর্টেন্ট রাইটার্স আছেন, পোয়েটস আছেন, ড্রামাটিস্ট আছেন, নভেলিস্ট আছেন। তো তোমাদের এগুলো ভালো করে জানতে হবে। তো আমরা কি করব, পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা মডার্ন রাইটারকে, তাদের রাইটিংগুলোকে ভালো করে জেনে নেব এবং তোমরা সেগুলোকে সব নোট ডাউন করে নেবে। কারণ বুঝতেই পারছো, যদি নোট ডাউন না করো তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমাদের পড়তে অসুবিধা হবে, আর নোট ডাউন করে নিলে সেই প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, আমরা আজকে আর কথা বেশি বলছি না, আমরা আমাদের ক্লাসে চলে যাই, আমরা ক্লাস শুরু করি। তো ক্লাস শুরু করার আগে আশা করছি সবাই ভালো আছো, এই লকডাউনেও ভালো থাকার চেষ্টা করছো। বুঝতেই পারছো আমরা সবাই খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই প্যান্ডেমিকের মধ্যে দিয়ে। তবে হিউম্যানিটি সব কিছুকে ওভারকাম করেছে, এই কোভিড-19 প্যান্ডেমিককেও শিওরলি ওভারকাম করবে। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস, যেটা হচ্ছে আমাদের মডার্ন লিটারেচার। তো সেই মডার্ন লিটারেচারের ক্লাস আমরা শুরু করি। তো দেখো, এটা আমাদের মডার্ন পিরিয়ডের উপর পার্ট 1 ক্লাস, মানে প্রথম ক্লাস। এখানে আমরা কি করব, এখানে আমরা দ্য বার্থ অফ মডার্ন লিটারেচার, মানে মডার্ন পিরিয়ডের যে শুরু হলো সেই শুরুর ক্লাসটা করব, যেটাকে আমরা বেসিক্যালি বলছি দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড বা লেট ভিক্টোরিয়ান পিরিয়ড। মানে মডার্ন পিরিয়ড শুরু হলো, সেই শুরুর ক্লাসটা আমরা আজকে করব। এই যে মডার্ন পিরিয়ডের ক্লাসটা, এটা কত সাল থেকে কত সাল অবধি? 1890 থেকে 1945, মানে 1890 সাল থেকে 1945, এটা হচ্ছে টোটাল মডার্ন পিরিয়ডের ক্লাস। কিন্তু আমরা আজকে পার্টিকুলার কোনটা করব? আমরা আজকে পার্টিকুলার করব দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড বা লেট ভিক্টোরিয়ান পিরিয়ড, বা যেটাকে বলা হচ্ছে দ্য বার্থ অফ মডার্ন লিটারেচার। যে সালটা কত থেকে কত অবধি, যেটা হচ্ছে 1890 থেকে 1914 বা 1918 অবধি, মানে 1890 থেকে 1914 বা 1918 অবধি। আমরা আজকে এইটুকু শুধু জানবো, এটাতেই আমাদের অনেকটা সময় চলে যাবে। তো চলো, আর ইন্ট্রোডাকশন কথা না বলে আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাই এবং ক্লাসটাকে শুরু করি। আমরা এক এক করে দেখে নিই ক্লাসটা কি হচ্ছে। তো তোমরা সব পয়েন্ট ডাউন করে নেবে, কারণ পয়েন্ট ডাউন করলে তোমাদেরই সুবিধা হবে। তোমরা পরবর্তী ক্ষেত্রে ইন ফিউচারে যখনই পড়বে তোমাদের কাছে ক্লিয়ার একটা কনসেপ্ট হয়ে যাবে। তো প্রথমেই দেখো, আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে কি? হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো দেখো, যে কোনো এজ বা যে কোনো পিরিয়ড জানতে হলে আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। তাহলে আমরা মডার্ন পিরিয়ডের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই। তা দেখো, প্রথম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে মডার্ন পিরিয়ডে রাজা কে ছিলেন। এই পিরিয়ডে রাজা ছিলেন এডওয়ার্ড দ্য সেভেন্থ। তাহলে ইংল্যান্ডের রাজা কে ছিলেন? এডওয়ার্ড দ্য সেভেন্থ। কত সাল থেকে কত সাল অবধি? 1901 থেকে 1910 অবধি, মানে 1901 সাল থেকে 1910 সাল অবধি। আবার এটাকে 1910 থেকে 1914 বলা হয়ে থাকে। মানে কিং এডওয়ার্ড দ্য সেভেন ছিল এই সময়কার রাজা 1901 সাল থেকে 1910 সাল বা 1914 সাল অবধি। এটা হচ্ছে ফার্স্ট হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। সেকেন্ড পয়েন্টে কি দেখতে পাচ্ছি আমরা? সেকেন্ড যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় একটা ওয়ার হয়েছে, যে ওয়ারটার নাম হচ্ছে দ্য সেকেন্ড বয়ের ওয়ার বা বয়ের ওয়ার বা অ্যাংলো বয়ের ওয়ার বা সাউথ আফ্রিকান ওয়ার, যেটা 1899 থেকে 1902 অবধি হয়েছিল। তাহলে কত সাল থেকে কত সাল অবধি? 1899 থেকে 1902, মানে 1899 সাল থেকে 1902 সাল অবধি হয়েছিল একটা ওয়ার। তো
তো সেই ওয়ারটা কার কার মধ্যে হয়েছিল? ব্রিটিশদের সাথে দুটো ইন্ডিপেন্ডেন্ট বোয়ের স্টেটসে, একটা হচ্ছে সাউথ আফ্রিকান রিপাবলিক আর একটা হচ্ছে অরেঞ্জ ফ্রি স্টেট। এই দুটো স্টেটের সাথে আমাদের ব্রিটিশ এম্পায়ারের কি হয়েছিল? একটা যুদ্ধ হয়েছিল, যাকে আমরা বোয়ের ওয়ার বা অ্যাংলো বোয়ের ওয়ার বা সাউথ আফ্রিকান ওয়ার বা সেকেন্ড বোয়ের ওয়ার বলে থাকি। তাহলে এটাও মডার্ন পিরিয়ডের একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ছে। তা নেক্সট আমরা দেখি, নেক্সট আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি, দেখো, দ্য লিবারেলস অর দ্য লিবারেল পার্টি রিটার্ন টু পাওয়ার ইন 1906। তাহলে এই সময় কি হচ্ছে? এই সময় ইংল্যান্ডে যেটা লিবারেল পার্টি, সেই লিবারেল পার্টি ক্ষমতায় আসছে 1906 সালে, এবং তারা অনেক সিগনিফিকেন্ট রিফর্ম করছে, মানে সোসাইটিতে অনেক পরিবর্তন নিয়ে আসছে, অনেক নিয়ম কানুন আইনের পরিবর্তন সবকিছু নিয়ে আসছে। 4 নম্বর পয়েন্টে কি দেখতে পাচ্ছি আমরা? 4 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন অ্যাক্ট অফ 1870, 1870 সালে ইংল্যান্ডে যে এডুকেশন অ্যাক্ট হয়েছিল, সেই এডুকেশন অ্যাক্টকে এক্সটেন্ড করা হচ্ছে। কত সালে? আরো একটা অ্যাক্ট নিয়ে আসা হচ্ছে, যে অ্যাক্টের নাম হচ্ছে এডুকেশন অ্যাক্ট অফ 1902, বা যাকে বলা হচ্ছে বলফাওয়ার অ্যাক্ট। বলফাওয়ার অ্যাক্ট বা বলফোর অ্যাক্ট বা এডুকেশন অ্যাক্ট অফ 1902, এই বলফোর অ্যাক্ট বা এডুকেশন অ্যাক্ট অফ 1902 এর মাধ্যমে এডুকেশন অ্যাক্ট অফ 1870 এটাকে কি করা হচ্ছে? আরো স্ট্রেংথ দেওয়া হচ্ছে, আরো বাড়ানো হচ্ছে। তাহলে এই চারটে আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। আমরা নেক্সট জায়গায় চলে যাই বা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট আমাদের কি দেখতে হবে? নেক্সট আমাদের জানতে হবে ক্যারেক্টারিস্টিক্স। মডার্ন পিরিয়ডে কি কি বৈশিষ্ট্য ছিল, মানে কোন বিষয়গুলোর উপর বেস করে আমরা এই পিরিয়ডটাকে মডার্ন বলছি। তো দেখো, আমরা বেসিক্যালি 6টা ক্যারেক্টারিস্টিক্স জানতে পারছি কোন পিরিয়ডে? মডার্ন পিরিয়ডে। প্রথমটা কি? ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড সাইকোলজি। এই পিরিয়ডের প্রথম যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে কি? ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড সাইকোলজি। হিউম্যান সাইকোলজি এবং হিউম্যান যে ইন্ডিভিজুয়াল যে ব্যাপার, সেই ইন্ডিভিজুয়াল ব্যাপার এবং সাইকোলজির ওপর জোর দেওয়া হলো এই পিরিয়ডে। সেকেন্ড কি হলো? এক্সপেরিমেন্টেশন। মডার্ন পিরিয়ডে সব কিছুতেই এক্সপেরিমেন্টেশন হতে শুরু হলো, সেটা সায়েন্স বলো, লিটারেচার বলো, যে কোনো ফিল্ডে কি শুরু হলো? এক্সপেরিমেন্ট শুরু হলো। থার্ড কি পাচ্ছি আমরা? অ্যাবসার্ডিটি। এই পিরিয়ডটা ফেমাস ফর অ্যাবসার্ডিজম। এই অ্যাবসার্ডিটি থেকেই চলে এলো কি? এক্সিস্টেন্সিয়ালিজম। তাহলে অ্যাবসার্ডিটি এটাও একটা মডার্ন পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক। আর কি এলো 4 নম্বরে? সিম্বলিজম। এই পিরিয়ডে আমরা দেখতে পাই যে কোনো রাইটিং এ সিম্বলিজমের ব্যবহার। 5 নম্বরে কি দেখতে পাচ্ছি? ফর্মালিজম। রাইটিং এর স্টাইল গুলো ফর্মালিস্টিক হয়ে গেল, মানে রাইটিং এর যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, ল্যাঙ্গুয়েজের ওপর অনেক জোর দেওয়া হলো। তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি। আর 6 নম্বরে কি হলো? আর্টস ফর লাইফস সেক। দেখো, এতদিন ধরে আমরা জানতাম আর্ট ইজ ফর আর্টস সেক, কিন্তু এখানে কি হয়ে গেল? আর্ট ইজ ফর লাইফস সেক, মানে জীবনের সাথে আর্টের যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু আমরা মডার্ন পিরিয়ডে এসেই বুঝতে পারলাম। তাহলে এই 6টা ক্যারেক্টারিস্টিক্স আমরা এই মডার্ন পিরিয়ডে পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম? হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পেলাম এবং ক্যারেক্টারিস্টিক্স পেলাম। এরপর আমরা নেক্সট জায়গায় চলে যাই। নেক্সট আমাদের কি হচ্ছে? নেক্সট দেখো, আমাদের হচ্ছে দ্য লিটারেচার। তাহলে এই যে মডার্ন লিটারেচার, যেটা আমরা এই বিগিনিং পড়ছি, যেটাকে আমরা বলছি যে বিগিনিং অফ মডার্ন লিটারেচার বা স্টার্টিং অফ মডার্ন লিটারেচার, বা যেটা এডওয়ার্ডিয়ান পিরিয়ড, বা যেটাকে আমরা বলছি লেট ভিক্টোরিয়ান যে লিটারেচার, এই যে মডার্ন লিটারেচার বিগিনিং হলো, এই লিটারেচারকে আমরা বেসিক্যালি 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে? একটা হচ্ছে প্রোজ রাইটার্স বা নভেলিস্ট, একটা হচ্ছে ড্রামাটিস্ট, এবং একটা হচ্ছে পোয়েটস। তাহলে আমরা এই মডার্ন লিটারেচারের যে বিগিনিং, এখানে আমরা 3 ক্যাটাগরি জানবো। একটা কি জানবো? প্রোজ রাইটার্স বা নভেলিস্ট গুলোকে জানবো, ড্রামাটিস্টদের জানবো, আর কাদের জানবো? পোয়েটদের জানবো। তো চলো আমরা এক এক করে শুরু করি, আমরা এক এক করে জেনে নিই সবাইকে। তো দেখো, প্রথমেই আমাদের জানতে হবে প্রোজ রাইটার্সদের বা নভেলিস্টদের। তা দেখো, এই পিরিয়ডের ইম্পর্টেন্ট নভেলিস্ট কারা?
দেখো অনেক নভেলিস্ট ছিলেন, কিন্তু আমরা ইম্পর্টেন্ট নভেলিস্টদের জানি। কারা? 8 জন আছেন। 8 জন আছেন ইম্পর্টেন্ট নভেলিস্ট। কে কে? থমাস হার্ডি, হেনরি জেমস, জোসেফ কনরাড, এইচজি ওয়েলস, স্যামুয়েল বাটলার, এনক আর্নল্ড বেনেট, রুডিয়ার্ড কিপলিং, আর হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েল। এই 8 জনকে আমাদের জানতে হবে। এই 8 জন নভেলিস্ট বা প্রোজ রাইটার্সদের আমাদের জানতে হবে। তো চলো আমরা এক এক করে প্রত্যেকটা নভেলিস্ট বা প্রোজ রাইটারকে জেনে নিই। তো প্রথমেই আমাদের জানতে হবে কাকে? থমাস হার্ডি। হার্ডির জন্ম কখন? 1840-তে। মৃত্যু কখন? 1928। তা দেখো হার্ডি বেসিক্যালি একজন রিয়েলিস্টিক নভেলিস্ট। কেমন নভেলিস্ট? রিয়েলিস্টিক নভেলিস্ট। তার রাইটিং এর মধ্যে রিয়েলিজম খুঁজে পাওয়া যায়। দেখো এই রিয়েলিজম এটা বেসিক্যালি ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষ দিক থেকে শুরু হচ্ছে এবং মডার্ন পিরিয়ডে এই রিয়েলিজমটা প্রত্যেকটা রাইটারের রাইটিং এ প্রায় দেখতে পাওয়া যায়। তাহলে হার্ডি আমাদের সেই রিয়েলিস্টিক নভেলিস্ট। এছাড়াও হার্ডিকে রিজিওনাল নভেলিস্ট বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? কারণ ম্যাক্সিমাম আমরা যদি হার্ডির নভেলগুলো পড়ি তাহলে দেখতে পাবো হার্ডির ম্যাক্সিমাম নভেল ওয়েসেক্স বলে একটা জায়গাতে সেট হয়েছে। তার ম্যাক্সিমাম নভেলের সেটিং হচ্ছে ওয়েসেক্স। এই ওয়েসেক্স রিজিয়নে তার ম্যাক্সিমাম নভেল সেট হওয়ার জন্য তাকে কি বলা হয়? রিজিওনাল নভেলিস্ট বলা হয়। ঠিক যেমন আর কে নারায়ণকে তোমরা যদি পড়ো, আর কে নারায়ণের ম্যাক্সিমাম গল্প বলো বা নভেল বলো, যাই বলো, সেগুলো কিন্তু মালগুড়ি নামে একটা ফিক্সিসিয়াস বা ইমাজিনারি প্লেসে সব সেট হয়েছে। ঠিক যেমন আমাদের হার্ডির ওয়েসেক্স রিজিয়ন। হার্ডির এই যে ওয়েসেক্স রিজিয়ন, এটা হচ্ছে হাফ ইমাজিনারি আর হাফ হচ্ছে মানে অরিজিনাল, দুটোকে মিলিয়ে হার্ডি তৈরি করছে ওয়েসেক্স রিজিয়ন। এই কারণে হার্ডিকে কি বলা হয়ে থাকে? রিজিওনাল নভেলিস্ট বলা হয়ে থাকে। তা দেখো হার্ডি সম্পর্কে আমরা এটা জানলাম। নেক্সট আমরা হার্ডি সম্পর্কে কি জানতে পারছি? নেক্সট আমরা জানতে পারছি যে দেখো হার্ডি বেসিক্যালি আমাদের এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে ফেমাস হয়ে আছেন তার 6টা নোবেলের জন্য। তিনি অনেক নোবেল লিখেছেন, বাট 6টা নোবেল হচ্ছে মোস্ট নটেবল বা মোস্ট ফেমাস। সেগুলো কি? দেখো প্রথমে যেটা পাচ্ছি তার নাম হচ্ছে আন্ডার দ্য গ্রিনউড ট্রি, যেটা পাবলিশড হচ্ছে 1872। সেকেন্ড আমরা কি পাচ্ছি? ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, যেটা 1874 এ পাবলিশড হচ্ছে। এই যে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, এই নভেলটার টাইটেলটা এটা দেখো একটা জিনিসকে আমাদের মনে করিয়ে দিচ্ছে। কাকে মনে করিয়ে দিচ্ছে? থমাস গ্রের বিখ্যাত লেখা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, ওখানে দেখবে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড এই কথাটা আছে। তাহলে দেখো এই টাইটেলটা কিন্তু আমাদের গ্রের এলিজির কথা মনে করে দিচ্ছে। থার্ডে কি পাচ্ছি আমরা? থার্ডে পাচ্ছি দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, যেটা 1878 এ পাবলিশড হচ্ছে। ফোর্থে কি পাচ্ছি আমরা? ফোর্থে পাচ্ছি দ্য মেয়র অফ ক্যাসল ব্রিজ, যেটা 1886 এ পাবলিশড হচ্ছে। ফিফথে কি পাচ্ছি আমরা? টেজ অফ দ্য ডি আরভারভাইলস, যেটা 1891 এ পাবলিশড হচ্ছে। আর লাস্ট বা সিক্স যেটা ইম্পর্টেন্ট নভেল, তার নাম হচ্ছে জুড দ্য অবস্কিউর, যেটা 1895 এ পাবলিশড হচ্ছে। এই 6টা নভেলের জন্য হার্ডি আমাদের কাছে কি হয়ে আছেন? ফেমাস হয়ে আছেন। তো নেক্সট পয়েন্টে চলে যায়। নেক্সট পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো নভেল ছাড়াও হার্ডি কি লিখেছেন? হার্ডি কবিতা লিখেছেন এবং ড্রামা লিখেছেন। তার যে কবিতার কালেকশন, যেটা বেস্ট কালেকশন, তার নাম হচ্ছে কি? পোয়েমস অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, যেটা 1901 এ পাবলিশড হচ্ছে। এটা হচ্ছে তার ফেমাস কালেকশন অফ পোয়েমস। এখানে দুটো বিখ্যাত কবিতা আছে। দুটো বলবো না, আমরা একটা কবিতাকে জানবো। একটা বিখ্যাত কবিতা আছে যেটা হার্ডির লেখা এবং হার্ডি এই কবিতার জন্য ফেমাস হয়ে আছেন। এই কবিতাটা খুবই ইম্পর্টেন্ট কবিতা। সেই কবিতার নাম হচ্ছে কি? দ্য ডার্কলিং থ্রাস। এর আরেকটা টাইটেল আছে। টাইটেলটা কি? বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড। এই যে দ্য ডার্কলিং থ্রাস বা বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড, এটা কিন্তু একটা ফেমাস আমাদের কি রাইটিং বা ফেমাস পোয়েম। কার লেখা গো? হার্ডির লেখা। কোন সেঞ্চুরি শেষ হচ্ছে? আমাদের যে 19th সেঞ্চুরি শেষ হয়ে 20th সেঞ্চুরি শুরু হচ্ছে, এই 20th সেঞ্চুরিকে ডেডিকেট করে লেখা দ্য ডার্কলিং থ্রাস বা বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড।
এটা খুব একটা ইম্পর্টেন্ট পোয়েম এবং এটা পাবলিশ হচ্ছে কোথায়? পোয়েমস অফ পাস্ট এন্ড প্রেজেন্টে 1901। নেক্সট দেখো 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দ্য ডাইনাস্ট। দ্য ডাইনাস্ট পাবলিশ হচ্ছে 1904 এ। এটা কি? এটা একটা ক্লোজেড ড্রামা। এটা একটা ড্রামা। কার লেখা? আমাদের হার্ডির লেখা। হার্ডি এই ড্রামাটা সম্পর্কে নিজেই কমেন্ট করছেন এবং কমেন্ট করে বলছেন, কি বলছেন? ইট ইজ অ্যান এপিক ড্রামা অফ দ্য ওয়ার উইথ নেপোলিয়ন ইন 3 পার্টস, 19 অ্যাক্টস অ্যান্ড 130 সিনস। তিনি কি বলছেন? এটা হচ্ছে আমার একটা এপিক ড্রামা। এটা কি নিয়ে? এর থিম বেসিক্যালি নেপোলিয়নের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধের গল্পকে এখানে দেখানো হয়েছে। এবং এর কতগুলো পার্ট আছে? 3টে পার্ট আছে। এবং কতগুলো অ্যাক্ট আছে? 19টা অ্যাক্ট আছে। এবং কতগুলো সিন আছে? 130, মানে 130টা সিন আছে। দ্য ডাইনাস্টস 1904 এ পাবলিশ। এটা একটা ইম্পর্টেন্ট ড্রামা বাই থমাস হার্ডি। দেখো হার্ডি সম্পর্কে আমরা এই পয়েন্টগুলো পেলাম। আমরা এখন নেক্সট রাইটারে চলে যাই। তো নেক্সট রাইটার আমরা কাকে পাচ্ছি? হেনরি জেমসকে পাচ্ছি, যার জন্ম হচ্ছে 1843, মৃত্যু হচ্ছে 1916। তাহলে তিনি বেসিক্যালি একজন আমেরিকান ব্রিটিশ রাইটার। তিনি আমেরিকান প্লাস ব্রিটিশ, বোথ দুটো দেশেরই সিটিজেন। তো তিনি আমেরিকান ব্রিটিশ রাইটার। তো দেখো এই যে হেনরি জেমস, এই হেনরি জেমসকে বলা হয়ে থাকে যে তিনি একজন ট্রানজিশনাল ফিগার বিটুইন লিটারারি রিয়েলিজম অ্যান্ড লিটারারি মডার্নিজম। রিয়েলিজম এবং মডার্নিজম এই দুটোর মধ্যবর্তী একটা ফিগার হচ্ছেন কে? আমাদের হেনরি জেমস। দেখো হেনরি জেমস যে পিরিয়ডটাই বিলং করছেন, সেই সময় আমেরিকান লিটারেচারে কি চলছে? রিয়েলিজম চলছে। আর আমাদের ব্রিটিশ লিটারেচারে কি চলছে? মডার্নিজম চলছে। তাহলে এই রিয়েলিজম এবং মডার্নিজম দুটো গুণই কিন্তু আমরা কার মধ্যে পাই? হেনরি জেমসের মধ্যে পাই। এছাড়াও হেনরি জেমসকে বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে? এই যে স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক, বা যাকে সাইকোলজিক্যাল টেকনিক বলা হয়ে থাকে, এই স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের একজন ফোররানার বলা হয়ে থাকে। কাকে? হেনরি জেমসকে। এই যে স্ট্রিম অফ কনসাসনেস, এই যে টার্মটা, এই টার্মটাকে প্রথমে কে ইউজ করেন? উইলিয়াম জেমস। উইলিয়াম জেমস কে ছিলেন? হেনরি জেমসের ভাই। তাহলে উইলিয়াম জেমস, হেনরি জেমসের ভাই, এই স্ট্রিম অফ কনসাসনেস টার্মটাকে প্রথমে ইউজ করছেন। এবং আমাদের হেনরি জেমস এই টার্মটার একজন ফোররানার। কারণ হেনরি জেমসের আমরা রাইটিংসে এই স্ট্রিম অফ কনসাসনেস যে ন্যারেটিভ টেকনিক, সেটা দেখতে পাই। পরবর্তী ক্ষেত্রে আমরা ভার্জিনিয়া উলফের রাইটিং এ দেখতে পাই। এছাড়াও আমরা কার রাইটিং এ দেখতে পাই? আমরা বিখ্যাত লেখক আমাদের জেমস জয়েস, তার রাইটিংয়েও কিন্তু আমরা এই স্ট্রিম অফ কনসাসনেস দেখতে পাই। তাহলে বুঝতেই পারছো রিয়েলিজম এবং মডার্নিজমের মিক্সচার রয়েছে কার মধ্যে? হেনরি জেমসের মধ্যে। নেক্সট দেখো, হেনরি জেমসকে 3বার নমিনেট করা হয়। কিসের জন্য নমিনেট করা হয়? নোবেল প্রাইজের জন্য। একবার 1911 সালে, একবার 1912 সালে, একবার 1916 সালে। 3বার তিনি নমিনেটেড হন আমাদের নোবেল প্রাইজের জন্য। বাট তিনি আনফরচুনেটলি নোবেল প্রাইজ পাননি, বাট তিনি নমিনেটেড হন ফর 3 টাইমস। তো তখন হেনরি জেমস সম্পর্কে আমরা এই দুটো পয়েন্ট জানলাম। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তার ফেমাস নোবেল, তার 3টে ফেমাস নোবেলের কথা আমরা জানবো। কি কি? একটা হচ্ছে দ্য পোর্ট্রেট অফ এ লেডি, যেটা 1881 এ পাবলিশ হচ্ছে। সেকেন্ড হচ্ছে দ্য অ্যাম্বাসেডার্স, যেটা 1903 তে পাবলিশ হচ্ছে। আর আরেকটা হচ্ছে দ্য উইংস অফ দ্য ডভ, যেটা 1902 তে পাবলিশ হচ্ছে। এই 3টে হচ্ছে তার মোস্ট ফেমাস নভেলস। তো নেক্সট আমরা চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি, দেখো তিনি এই নভেল ছাড়াও নভেলা লিখেছেন। নভেলা মানে কি? স্টোরি, লং স্টোরি। লং স্টোরিকে আমরা নভেলা বলতে পারি। নভেলের চেয়ে ছোট বাট শর্ট স্টোরির চেয়ে বড়, তাকে নভেলা বলা হয়। তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে দ্য টার্ন অফ দ্য স্ক্রিউ, যেটা কখন পাবলিশ হচ্ছে? 1898 এ পাবলিশ হচ্ছে অ্যাজ এ বুক ফর্মে। কিন্তু বুক ফর্মে পাবলিশ হওয়ার আগে এটা একটা ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল সিরিয়ালি। কোন ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল? কোলিয়ার্স উইকলি ম্যাগাজিন। কখন পাবলিশ হয়েছিল? জানুয়ারি 27 থেকে এপ্রিল 16 অবধি আমাদের 1898। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট রাইটিং বা ইম্পর্টেন্ট নভেলা বাই জেমস। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? দেখো নেক্সট আমরা দেখতে পাচ্ছি আ স্মল বয় অ্যান্ড আদার্স, যেটা 1913 এ পাবলিশ হচ্ছে। এটা কি? এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং বাই হিম।
কার দ্বারা গো? আমাদের জেমসের দ্বারা, অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, যেটা পাবলিশ হচ্ছে 1930। আর লাস্ট হচ্ছে 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, দেখো, দ্য আর্ট অফ ফিকশন, যেটা 1884 এ পাবলিশ হচ্ছে। এটা বেসিক্যালি একটা ক্রিটিক্যাল এসে বা নন ফিকশন বা নন ফিকশনাল যে এসে, সেটা পাবলিশ হচ্ছে কখন? 1884 এ। তাহলে এই রাইটিং গুলো আমরা পেয়ে গেলাম হেনরি জেমসের। আমরা এরপর নেক্সট রাইটারে চলে যাই। নেক্সট আমরা কাকে পাচ্ছি? নেক্সট পাচ্ছি দেখো আমরা জোসেফ কনরাড। ইনিও একজন বিখ্যাত রাইটার আমাদের মডার্ন পিরিয়ডের। এনার জন্ম কখন? 1857 এ, মৃত্যু হচ্ছে 1924 এ। ইনি একজন পোলিশ ব্রিটিশ রাইটার, মানে তিনি পোল্যান্ডেরও লোক এবং ইংল্যান্ডেরও লোক। এই কারণে তিনি কি? পোলিশ ব্রিটিশ রাইটার। তার বিখ্যাত 5টা নভেল আছে। তার বিখ্যাত 5টা নভেল আছে। কি কি? একটা হচ্ছে আলমেয়ার্স ফলি, যেটা 1895 এ পাবলিশ হচ্ছে। একটা হচ্ছে দ্য হার্ট অফ ডার্কনেস, যেটা 1899 এ পাবলিশ হচ্ছে। এই হার্ট অফ ডার্কনেস বিখ্যাত, খুব বিখ্যাত নভেল। এটা তোমাদের সিলেবাসে থাকবে, দেখবে, হয় এখনকার সিলেবাসে থাকবে, নইলে তোমাদের এমএ সিলেবাসে থাকবে, অবশ্যই থাকবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট রাইটিং। হার্ট অফ ডার্কনেস 1899 এ পাবলিশ হচ্ছে। থার্ড হচ্ছে কি? লর্ড জিম, যেটা 1900 এ পাবলিশ হচ্ছে বা 1900 সালে পাবলিশ হচ্ছে। তারপর হচ্ছে ফোর্থ কি? আমাদের নস্ট্রোমো, যেটা 1904 এ পাবলিশ হচ্ছে। আর ফিফথ হচ্ছে দ্য সিক্রেট এজেন্ট, যেটা 1907 এ পাবলিশ হচ্ছে। এই 5টা নভেল তার বিখ্যাত। এছাড়াও তিনি শর্ট স্টোরি লিখেছেন। তার শর্ট স্টোরিগুলোর মধ্যে সবচেয়ে মোস্ট ফেমাস যেটা, সেটার নাম হচ্ছে দ্য লেগুন। দ্য লেগুন হচ্ছে খুব সুন্দর একটা গল্প, যেটা লেখা হয়েছিল 1896 এ এবং পাবলিশড হচ্ছে কখন? 1897 এ। কোথায় পাবলিশড হচ্ছে? কর্নহিল ম্যাগাজিনে পাবলিশড হচ্ছে। তাহলে কনরাড সম্পর্কে আমরা জেনে গেলাম। আমরা এরপর নেক্সট জায়গায় চলে যাই। আমরা নেক্সট কি দেখতে পাচ্ছি? দেখো, নেক্সট আমরা দেখতে পাচ্ছি হার্বার্ট জর্জ ওয়েলস বা এইচজি ওয়েলসকে, যিনি একজন সায়েন্টিফিক রাইটার। তার জন্ম কখন? 1866 এ, মৃত্যু হচ্ছে 1946। তাকে বেসিক্যালি বলা হয়ে থাকে যে ফাদার অফ সায়েন্স ফিকশন, কারণ তার ম্যাক্সিমাম রাইটিং আমরা কি পাই? তার ম্যাক্সিমাম রাইটিং এ সায়েন্স ফিকশন বা সাইফাই স্টোরিজ পাই। তাকে বলা হয় থাকে ফাদার অফ সায়েন্স ফিকশন। একজন ক্রিটিক যার নাম হচ্ছে ব্রায়ান অ্যালডিস। এই ব্রায়ান অ্যালডিস তো এইচজি ওয়েলসকে শেক্সপিয়ার অফ সায়েন্স ফিকশন বলছেন। কি বলছেন? শেক্সপিয়ার অফ সায়েন্স ফিকশন। আবার জোসেফ কনরাড, যে রাইটারকে আমরা একটু আগে পেলাম, তিনি আবার এইচজি ওয়েলসকে বলছেন যে ও রিয়েলিস্ট অফ দ্য ফ্যান্টাস্টিক। তিনি কি বলছেন? যে ও রিয়েলিস্ট অফ দ্য ফ্যান্টাস্টিক। তুমি এমন একজন রাইটার যে তুমি তোমার ফ্যান্টাস্টিক রাইটিং এর মাধ্যমে, সায়েন্স ফিকশন রাইটিং এর মাধ্যমে রিয়েলিজমকে তুলে ধরেছো। এটা কে বলছেন? জোসেফ কনরাড। কত সালে বলছেন? 1898। দেখো, এই যে এইচজি ওয়েলস, এই এইচজি ওয়েলস কেও কিন্তু নমিনেটেড করা হয় কিসের জন্য? নোবেল প্রাইজের জন্য। কতবার? 4বার তাকে নমিনেটেড করা হয়। তা দেখো, এইচজি ওয়েলস সম্পর্কে দুটো পয়েন্ট পেলাম। নেক্সট আমরা দেখি কি পাচ্ছি। নেক্সট পাচ্ছি দেখো নোটেবল সায়েন্স ফিকশন ওয়ার্কস। দাদা, সায়েন্স ফিকশন যে বিখ্যাত ওয়ার্ক গুলো আছে সেগুলো কি? দেখো, 6টা সায়েন্স ফিকশন ওয়ার্ক আছে যেগুলো খুব বিখ্যাত। আরো আছে, বাট এই 6টা হচ্ছে মোস্ট ফেমাস। কি কি? একটা হচ্ছে দ্য টাইম মেশিন, যেটা 1895 এ পাবলিশড হচ্ছে। একটা হচ্ছে কি? দ্য আইল্যান্ড অফ ডক্টর মরিউ, যেটা 1896 এ পাবলিশড হচ্ছে। একটা হচ্ছে দ্য ইনভিজিবল ম্যান, যেটা 1897 এ পাবলিশড হচ্ছে। একটা হচ্ছে দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, যেটা 1898 এ পাবলিশড হচ্ছে। নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন, যেটা 1901 এ পাবলিশড হচ্ছে। আর 6 নাম্বার হচ্ছে দ্য ওয়ার ইন দ্য ইয়ার, যেটা 1907 এ পাবলিশড হচ্ছে। এই দ্য ওয়ার ইন দ্য ইয়ার, এটা হচ্ছে একটা মিলিটারি সায়েন্স ফিকশন নভেল। এটা কি? মিলিটারি সায়েন্স ফিকশন নভেল। তিনি দেখাচ্ছেন যে অনেক ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যে মিলিটারি যে সিস্টেম, সেটা কিরকম হয়ে যাবে সায়েন্সের উন্নতির জন্য। এটা দেখাচ্ছে কোথায়? দ্য ওয়ার ইন দ্য ইয়ার 1907 যেটা পাবলিশ হচ্ছে। এছাড়াও তা দেখো, কিপস নামে একটা, কিপস দ্য স্টোরি অফ এ সিম্পল সোল, এই নামে একটা সোশ্যাল নোবেল বা রিয়েলিস্টিক নোবেল আছে, যেটা 1905 এ পাবলিশ হচ্ছে। সায়েন্স ফিকশন নোবেল ছাড়াও তার একটা সোশ্যাল নোবেল বা রিয়েলিস্টিক নোবেল আছে, ইম্পর্টেন্ট নোবেল, তার নাম হচ্ছে কিপস। কিপস দ্য স্টোরি অফ এ সিম্পল সোল, যেটা 1905 এ পাবলিশ হচ্ছে। তাহলে দেখো, আমরা এইচজি ওয়েলস কে জেনে গেলাম। আমরা এরপর নেক্সট রাইটারে চলে যাব। তো নেক্সট আমরা কাকে দেখতে পাচ্ছি? নেক্সট আমরা দেখতে পাচ্ছি স্যামুয়েল বাটলার। এই বাটলারের জন্ম কখন? বাটলারের জন্ম হচ্ছে 1835
এবং মৃত্যু কখন? 1902। দেখো, বাটলারকে একজন প্রোজ স্যাটাইরিস্ট বলা হয়ে থাকে। আমাদের জনাথন সুইফটের পর যদি কাউকে গ্রেটেস্ট প্রোজ স্যাটাইরিস্ট বলা হয়ে থাকে, সেটা হচ্ছেন স্যামুয়েল বাটলার। সুইফট ছিলেন একজন বিখ্যাত প্রোজ স্যাটাইরিস্ট। সুইফটের পর যদি কেউ প্রোজ স্যাটাইরিস্ট হয়ে থাকেন, তাহলে সেটা কে? স্যামুয়েল বাটলার। তার বিখ্যাত একটা লেখা, সেই লেখার নাম কি গো? এরহুন। এই এরহুন বাইরে একটা টাইটেল আছে ওভার দ্য রেঞ্জ, যেটা 1872-তে পাবলিশড হচ্ছে। এই এরহুন হচ্ছে একটা ইউটোপিয়ান স্যাটাইরিক্যাল নভেল। এটা কি? একটা ইউটোপিয়ান স্যাটাইরিক্যাল নভেল, এরহুন অর ওভার দ্য রেঞ্জ, যেটা 1872-তে পাবলিশড হচ্ছে। এছাড়াও দেখো, তার আরেকটা রাইটিং রয়েছে, সেই রাইটিং এর নাম কি? সেই রাইটিং এর নাম হচ্ছে দ্য ওয়ে অফ অল ফ্লেশ বা আর্নেস্ট পন্টিফেক্স, যেটা 1903-তে পাবলিশড হচ্ছে। এটা বেসিক্যালি একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল বিল্ডাংসরোমান। এটা একটা প্রোজ স্যাটায়ার। এখানে তিনি বাটলার কি করছেন? ভিক্টোরিয়ান এরার যে হিপোক্রিসি, সেই হিপোক্রিসিকে অ্যাটাক করছেন বা স্যাটায়ার করছেন দ্য ওয়ে অফ অল ফ্লেশের মাধ্যমে। এছাড়াও তিনি হোমারের ইলিয়াড এবং ওডিসি, এই দুটো মহাকাব্যকে তিনি প্রোজে ট্রান্সলেট করেছিলেন। কে গো? স্যামুয়েল বাটলার। তাহলে বাটলার সম্পর্কে আমরা জানলাম। আমরা এরপর নেক্সট রাইটারে চলে যাই। নেক্সট রাইটার কাকে দেখতে পাচ্ছি? দেখো, নেক্সট রাইটার আমরা দেখতে পাচ্ছি এনক আর্নল্ড বেনেট। বেনেটের জন্ম কখন? 1867। মৃত্যু কখন? 1931। তা দেখো, বেনেট সম্পর্কে আমরা প্রথম যে পয়েন্ট জানতে পারছি, সেটা হচ্ছে বেনেট বেসিক্যালি ইন্সপায়ার্ড হয়েছিলেন কার দ্বারা? মপাসার দ্বারা। মপাসা নামে একজন রাইটার আছেন। সেই মপাসার একটা বিখ্যাত নোবেল উনেভয়, এই উনেভয় নোবেলটা কিন্তু আমাদের এনক আর্নল্ড বেনেটকে প্রচন্ড পরিমাণে ইনফ্লুয়েন্স করেছিল। তাহলে এই মপাসার নোবেল উনেভয় আমাদের বেনেটকে ইন্সপায়ার করে। এছাড়াও বেনেটের আমাদের ইম্পর্টেন্ট রাইটিং, আমরা একটাই ইম্পর্টেন্ট রাইটিং জানবো, তার নাম কি? তার নাম হচ্ছে দ্য ওল্ড ওয়াইফস টেল, যেটা 1908-এ পাবলিশড হয়। এটা একটা নভেল। কার লেখা? আমাদের বেনেটের লেখা। এই নভেলে আমরা 70 বছরের গল্প পাই। এটা বেসিক্যালি একটা হিস্ট্রি নিয়ে ডিল করছে। হিস্ট্রি নিয়ে ডিল করলেও এর মধ্যে আরো রিয়েলিজম, মডার্নিজম অনেক কিছু আছে। 70 বছরের একটা গল্প পাই, যে গল্পটা হচ্ছে 1840 থেকে 1905 অব্দি। এবং এর যে সেটিং, দুটো জায়গায় সেটিং, এই নভেলটার সেটিং দুটো জায়গায়, একটা হচ্ছে বার্সেলেম এবং একটা হচ্ছে প্যারিস। এবং এই নভেলটা ডিল করছে কি নিয়ে? দুজন সিস্টারের জীবন নিয়ে। দুজন ডিফারেন্ট সিস্টার, তারা একে অপরের চেয়ে ডিফারেন্ট। একজন নাম হচ্ছে কনস্ট্যান্স, আর একজন নাম হচ্ছে সোফিয়া। এই সোফিয়া এবং কনস্ট্যান্স, এই দুজনের লাইফকে নিয়ে দ্য ওল্ড ওয়াইফস টেল, যেটা 1908-এ পাবলিশ। দেখো, আমরা বেনেটকে জেনে গেলাম। আমরা এরপর নেক্সট চলে যাই। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, দেখো, রুডিয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিং একজন ফেমাস মানুষ। তার জন্ম হচ্ছে 1865-এ এবং মৃত্যু হচ্ছে 1936। তার বেসিক্যালি জন্ম কোথায়? বম্বেতে জন্ম, আমাদের ইন্ডিয়ার বম্বেতে জন্ম কিপলিং এর। পরবর্তী ক্ষেত্রে তিনি লাহোর চলে যান এবং লাহোর থেকে তিনি আবার ইংল্যান্ড চলে যান। তাহলে বম্বেতে জন্ম হচ্ছে কার? রুডিয়ার্ড কিপলিং। এই রুডিয়ার্ড কিপলিং 1907-এ তিনি নোবেল প্রাইজ পাচ্ছেন ইন লিটারেচার, এবং তিনি হচ্ছেন ফার্স্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইটার টু রিসিভ দ্য প্রাইজ। মানে প্রথম ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইটার যিনি এই প্রাইজটা পাচ্ছেন, সেটা হচ্ছে কে গো? রুডিয়ার্ড কিপলিং। তিনি নোবেল প্রাইজ ইন লিটারেচার কত সালে পাচ্ছেন? 1907-এ পাচ্ছেন। তা দেখো, বুঝতেই পারছি আমরা রুডিয়ার্ড কিপলিং একজন ইম্পর্টেন্ট মানুষ। নেক্সট আমরা চলে যাই এনার সম্পর্কে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, দেখো, এনার যে ইম্পর্টেন্ট নভেলস, এনার দুটো ইম্পর্টেন্ট নভেল আছে, মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দ্য জাঙ্গল বুক, যেটা 1894-এ পাবলিশড হচ্ছে। তোমরা জাঙ্গল বুক সবাই পড়েছো বা সবাই গল্পটা দেখেছো, মুগলির গল্প, যেটা 1894-এ পাবলিশড হচ্ছে, জাঙ্গল বুক রুডিয়ার্ড কিপলিং এর সবচেয়ে ফেমাস। এছাড়াও আরেকটা আছে কিম, যেটা 1901-এ পাবলিশড হচ্ছে। তাহলে এই দুটো নভেল তার বিখ্যাত নভেল। এছাড়াও তার শর্ট স্টোরি আছে। তার শর্ট স্টোরি একটা কি? তার একটা বিখ্যাত শর্ট স্টোরি, সেই শর্ট স্টোরির নাম হচ্ছে দ্য ম্যান হু উড বি কিং, যেটা পাবলিশড হচ্ছে কখন? 1888, 1888 সালে। কোথায় পাবলিশ হচ্ছে? একটা কালেকশনে। সেই কালেকশনের নাম কি? সেই কালেকশনের নাম হচ্ছে দ্য ফ্যান্টম, রিক্স অ্যান্ড আদার এরি টেলস। এটা হচ্ছে বিখ্যাত একটা শর্ট স্টোরি।
এছাড়াও তার কিছু কবিতা আছে, যে কবিতাগুলোও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি গেইন করেছে। কি কি? তাহলে সেই কবিতাগুলোর নাম হচ্ছে, দেখো, ম্যান্ডেলায়, যেটা 1890-তে পাবলিশড হচ্ছে, গঙ্গাদিন, যেটা 1890-তে পাবলিশড হচ্ছে, দ্য গডস অফ দ্য কপি বুক হেডিংস, যেটা 1919-এ পাবলিশড হচ্ছে, দ্য হোয়াইট ম্যানস বার্ডেন, যেটা 1899-এ পাবলিশড হচ্ছে, এবং লাস্ট হচ্ছে ইফ। ইফটা কখন পাবলিশড হচ্ছে? 1910। এই কবিতাগুলো তার ইম্পর্টেন্ট কবিতা। তাহলে রুডিয়ার্ড কিপলিং সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিলাম। আমরা এখন নেক্সট চলে যাই। আমরা নেক্সট কাকে পাচ্ছি? নেক্সট আমরা পাচ্ছি, দেখো, স্যার আর্থার কনান ডয়েল। তার জন্ম হচ্ছে কখন? 1859, এবং মৃত্যু হচ্ছে কখন? 1930। তাহলে কনান ডয়েল তিনি কিসের জন্য ফেমাস? তিনি হচ্ছেন শার্লক হোমস সিরিজের জন্য ফেমাস, যেটা ক্রাইম ফিকশন বা ডিটেকটিভ ফিকশন। শার্লক হোমস সিরিজ, তোমরা শার্লক হোমসের নাম সবাই শুনেছো। এই শার্লক হোমস সিরিজের জন্য ফেমাস হচ্ছেন কে? আমাদের স্যার আর্থার কোনান ডয়েল। এছাড়াও তার আরো দুটো রাইটিং আছে। একটা হচ্ছে কি, একটা নাম হচ্ছে মিকা ক্লার্ক, যেটা 1889-এ পাবলিশড হচ্ছে, এবং আরেকটা হচ্ছে কি, দ্য হোয়াইট কোম্পানি, যেটা 1891-এ পাবলিশড হচ্ছে। তা দেখো, স্যার আর্থার কোনান ডয়েল এই পর্যন্ত আমরা জানলাম। আমরা নেক্সট দেখি কি জানতে পারছি। আমরা নেক্সট হচ্ছে ড্রামাটিস্ট। আমরা এই পিরিয়ডে ড্রামাটিস্ট গুলোকে এরপর জানবো। তো দেখো, আমরা ফেমাস যে ড্রামাটিস্ট, মানে যারা নাটক লিখেছেন, তাদের মধ্যে কাকে কাকে পাচ্ছি? জিবি শকে পাচ্ছি, জেমস সিঞ্জকে পাচ্ছি, জন গলসওয়ার্থকে পাচ্ছি, অস্কার ওয়াইল্ডকে পাচ্ছি। এই চারজন ড্রামাটিস্ট বা নাট্যকার, বা যারা নাটক লিখেছেন বা প্লে লিখেছেন, এরা কিন্তু এই মডার্ন পিরিয়ডের বা আর্লি মডার্ন পিরিয়ডের বিখ্যাত আমাদের ড্রামাটিস্ট। তো এদেরকে আমরা এক এক করে জেনে নেব। জিবি শ, জেমস সিঞ্জ, জন গলসওয়ার্থি আর অস্কার ওয়াইল্ড। তো প্রথমেই দেখো, আমরা জিবি শ বা জর্জ বার্নার্ড শকে দেখছি। জর্জ বার্নার্ড শয়ের জন্ম কখন? 1856। মৃত্যু কখন? 1950। তাহলে বার্নার্ড শয়ের জন্ম হচ্ছে 1856, মৃত্যু হচ্ছে 1950। এই বার্নার্ড শকে বেসিক্যালি বলা হয় আইকনোক্লাস্টিক রাইটার। এই আইকনোক্লাস্টিক কথাটা মানে কি? আইকনোক্লাস্টিক কথাটা মানে হলো যে এমন একজন রাইটার যিনি তার রাইটিং এর মাধ্যমে পুরানো ভাবধারাকে বদলে নতুন কিছু একটা ডেফিনেশন বা নতুন কিছু একটা চিন্তা দেবেন, তাকে বলা হয় আইকনোক্লাস্টিক রাইটার। আমরা যদি জিবিসর রাইটিং পড়তে গিয়ে কোনো ভুল করি, তাহলে সেই ভুলটাকে বারবার জিবিস আমাদের সামনে তুলে ধরবেন, সেটাই হচ্ছে আইকনোক্লাস্টিক রাইটার। তা দেখো, তিনি নোবেল প্রাইজ পাচ্ছেন কত সালে? 1925। তা জিবিস 1925-এ নোবেল প্রাইজ ইন লিটারেচার পাচ্ছেন। এবং জিবিস একজন আইরিশ ড্রামাটিস্ট, মানে আয়ারল্যান্ডের মানুষ। তিনি আয়ারল্যান্ডের ড্রামাটিস্ট, সেই কারণে তাকে কি বলা হচ্ছে? আইরিশ ড্রামাটিস্ট বলা হয়। দেখো, তার যে ইম্পর্টেন্ট ওয়ার্ক গুলো সেগুলো আমরা জেনে নিই। দেখো, প্রথমেই আমরা পাচ্ছি প্লেস প্লিজেন্ট অ্যান্ড আনপ্লিজেন্ট। এটা একটা ভলিউম। এই ভলিউমটা পাবলিশড হচ্ছে কখন? 1898। এটা একটা প্লের ভলিউম বা নাটকের ভলিউম। এখানে টোটাল 7টা নাটক আছে। তার মধ্যে 3টে হচ্ছে আনপ্লিজেন্ট এবং 4টে হচ্ছে প্লিজেন্ট। তোমাদের মধ্যে কোয়েশ্চেন আসতেই পারে যে প্লিজেন্ট এবং আনপ্লিজেন্ট কেন না? দেখো, প্লিজেন্ট এবং আনপ্লিজেন্ট নাম একটাই কারণ। কারণ তার আনপ্লিজেন্ট নাটকগুলোতে সিচুয়েশন গুলো, প্লট গুলো এবং স্টোরি লাইনটা একটু আনপ্লিজেন্ট টাইপ, এবং এগুলো প্লিজেন্ট, তার যে প্লট, স্টোরি লাইন বা সিচুয়েশন, সেটা কিন্তু পড়ে আমাদের বেশি আনন্দ পাওয়া যায়। দ্যাটস ওয়াই প্লিজেন্ট অ্যান্ড আনপ্লিজেন্ট। তাহলে আনপ্লিজেন্টের মধ্যে কোন কোনগুলো রয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট জায়গা। অনেকবারই অনেক জায়গায় কোয়েশ্চেন আসে যে আনপ্লিজেন্টের মধ্যে এটা পড়ে কি পড়ে না। তাহলে আনপ্লিজেন্টের মধ্যে কটা রয়েছে? আনপ্লিজেন্টের মধ্যে 3টে রয়েছে। কি কি? একটা হচ্ছে উইডোয়ার্সেস হাউস, যেটা 1892-তে পাবলিশ হচ্ছে, উইডোয়ার্সেস হাউসেস। একটা হচ্ছে কি, মিসেস ওয়ারেন্স প্রফেসর, যেটা 1894-এ পাবলিশ হচ্ছে। আর আরেকটা হচ্ছে দ্য ফিলান্ডার, যেটা 1893-তে পাবলিশ হচ্ছে। এগুলো হচ্ছে আনপ্লিজেন্ট। তো প্লিজেন্ট জানি আমরা। তো প্লিজেন্টের মধ্যে আমরা পাচ্ছি, দেখো, আর্মস অ্যান্ড দ্য ম্যান, যেটা 1894-এ পাবলিশ হচ্ছে, ক্যান্ডিডা, যেটা 1895-এ পাবলিশ হচ্ছে, দ্য ম্যান অফ ডেস্টিনি, যেটা 1895-এ পাবলিশ হচ্ছে, ইউ নেভার ক্যান টেল, যেটা 1897-এ পাবলিশ হচ্ছে। তো দেখো, আমরা প্লিজেন্ট এবং আনপ্লিজেন্ট জেনে গেলাম।
টোটাল কালেকশনটা 1898 এ পাবলিশ হচ্ছে, কিন্তু নাটকগুলো আবার ইন্ডিভিজুয়ালিও পাবলিশড হয়। সেই ইন্ডিভিজুয়াল ডেটগুলো আমরা দেখো ব্র্যাকেটে দিয়েছি, সেগুলো আমরা জেনে গেলাম। তাহলে প্রেজেন্ট এবং আনপ্রেজেন্ট গুলো জেনে গেলাম। তাহলে প্রেজেন্ট এবং আনপ্রেজেন্ট গুলো ছাড়াও তার যে অন্যান্য ইম্পর্টেন্ট প্লেগুলো ছিল সেগুলো কি কি? দেখো সেগুলোর মধ্যে রয়েছে ম্যান অ্যান্ড সুপারম্যান, যেটা 1902 তে পাবলিশ হচ্ছে। মেজর বারবারা, যেটা 1905 এ পাবলিশ হচ্ছে। দ্য ডার্ক লেডি অফ দ্য সনেটস, যেটা 1910 এ পাবলিশ হচ্ছে। এখানে উইলিয়াম শেক্সপিয়ারকে তিনি এই নাটকের মাধ্যমে দেখিয়েছেন দ্য ডার্ক লেডি অফ দ্য সনেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উইলিয়াম শেক্সপিয়ারের সাথে তিনি ডার্ক লেডির একটা মিটিং দেখিয়েছেন। এখানে বেসিক্যালি তিনি ডার্ক লেডি বলতে কুইন এলিজাবেথকে বোঝাচ্ছেন, যেটা 1910 এ পাবলিশ হচ্ছে। এছাড়াও রয়েছে কি পিগমিলিয়ন, এই পিগমিলিয়নও খুব ইম্পর্টেন্ট, যেটা 1912 এ পাবলিশ হচ্ছে। এছাড়া রয়েছে ব্যাক টু মেথিউসেলা, যেটা 1921 এ পাবলিশ হচ্ছে। আর সেন্ট জুয়া, যেটা 1923 তে পাবলিশ হচ্ছে। তো দেখো এগুলো হচ্ছে আদার ইম্পর্টেন্ট প্লেস। এছাড়াও দেখো তিনি একটা নভেলও লিখেছেন এবং একটা শর্ট স্টোরিও লিখেছেন। তার যে নভেলটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট নভেল, তার নাম কি? ক্যাসল বাইরনস প্রফেসর, যেটা 1886 এ পাবলিশ হচ্ছে। এবং তার যে শর্ট স্টোরি, সেই শর্ট স্টোরির নাম কি? দ্য অ্যাডভেঞ্চার্স অফ দ্য ব্ল্যাক গার্ল ইন হার সার্চ ফর গড, যেটা 1932 তে পাবলিশ। তা দেখো এই হচ্ছে আমাদের জিবি শ বা জর্জ বার্নার্ড শ। তো নেক্সট রাইটারে চলে যাই আমরা। নেক্সট রাইটার আমরা কাকে পাচ্ছি? জে এম সিন বা জন মিলিংটন সিন, যার জন্ম হচ্ছে 1871 এবং মৃত্যু হচ্ছে 1990-তে। ইনিও একজন বিখ্যাত ড্রামাটিস্ট। ইনিও কোথাকার ড্রামাটিস্ট? আইরিশ ড্রামাটিস্ট, আয়ারল্যান্ডের ড্রামাটিস্ট। এনার বিখ্যাত দুটো লেখা আছে। দুটো লেখার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। একটা হচ্ছে কি দ্য শ্যাডো অফ দ্য গ্লেন, যেটা 1903-তে পাবলিশ হচ্ছে। এটা হচ্ছে একটা বেসিক্যালি কমেডি। আর বিখ্যাত লেখা যেটার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন, রাইডার্স টু দ্য সি, যেটা 1904-এ পাবলিশ হচ্ছে। এটাকে বলা হচ্ছে ট্র্যাজেডি। এটা হচ্ছে একটা পাওয়ারফুল ট্র্যাজেডি, খুব সুন্দর গল্প। এখানে মরিয়া বলে একটি ক্যারেক্টার আছে এবং মরিয়ার একটা স্পিচ আছে, যে স্পিচটা ফেমাস স্পিচ। সেই স্পিচটা আমারও খুব ভালো লাগে। নো ম্যান ক্যান অ্যাট অল বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। এই স্পিচটা হচ্ছে বিখ্যাত স্পিচ, যে কোনো মানুষই চিরকাল বেঁচে থাকতে পারবে না, আমাদের এটাকে জেনেই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। এই রাইডার্স টু সি তার একটা পাওয়ারফুল ট্র্যাজেডি। কার্গো জে এম সিং। তখন সিনচকে আমরা পেয়ে গেলাম। আমরা এরপর নেক্সট রাইটারে চলে যাই। নেক্সট আমরা কাকে পাচ্ছি? জন গলসওয়ার্থ, যার জন্ম হচ্ছে 1867, মৃত্যু হচ্ছে 1933। এই জন গলসওয়ার্থিও কিন্তু একজন ইম্পর্টেন্ট ড্রামাটিস্ট। ইনি বেসিক্যালি যে নাটকগুলো লিখতেন, যে নাটকগুলোর জন্য ইনি ফেমাস, সেই নাটকগুলোকে প্রবলেম প্লেস বলা হতো। কেন প্রবলেম প্লেস বলা হতো? কারণ তিনি এই নাটকগুলোতে সোসাইটির মধ্যে লুকিয়ে থাকা যে বিভিন্ন প্রবলেম, সেই প্রবলেমগুলোকে তুলে ধরতেন। এই কারণে তার নাটকগুলোকে কি বলা হতো? প্রবলেম প্লেস। তার তিনটে বিখ্যাত প্রবলেম প্লে আছে। সেই তিনটে বিখ্যাত প্রবলেম প্লেসের জন্য তিনি বিখ্যাত। আরো দুটো আছে, কিন্তু এই তিনটে মোস্ট ফেমাস। পাঁচটা টোটাল প্রবলেম প্লেস আছে, তার মধ্যে তিনটে মোস্ট ফেমাস। কি? প্রথমটার নাম হচ্ছে দ্য সিলভার বক্স, যেটা 1906-এ পাবলিশ হচ্ছে। এখানে কোন প্রবলেম কি তিনি দেখাচ্ছেন? ইন ইকুয়ালিটি অফ জাস্টিস। এই যে বিচার বা জাস্টিস, বড় লোকদের জন্য বা বৃত্তবানদের জন্য বা প্রিভিলেজদের জন্য জাস্টিস একরকম, গরিবদের জন্য জাস্টিস আরেক রকম, এই ব্যাপারটাকে তিনি তুলে ধরছেন 1906-এ দ্য সিলভার বক্স। এছাড়াও রয়েছে 2 নম্বরে স্ট্রাইক, যেটা 1910-এ পাবলিশ হচ্ছে। এখানে থেকে কি দেখাচ্ছেন? এখান থেকে দেখাচ্ছেন ক্যাপিটালিজম এবং যে লেবার, ক্যাপিটাল এবং লেবার মানে ক্যাপিটাল ক্লাস এবং লেবার ক্লাস, এই লেবার ক্লাসের মধ্যে স্ট্রাগল, সেটাকেও দেখাচ্ছে। আর থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তার মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রবলেম প্লে, সেটা হচ্ছে জাস্টিস, যেটা 1910-এই পাবলিশ হচ্ছে। এখানে কি দেখাচ্ছেন তিনি? দ্য ক্রুয়েলটি অফ সলিটারি কনফাইনমেন্ট, জেল, জেলের যে ব্যবস্থা, জেলে যখন কাউকে কনফাইন করা হয়, কাউকে যখন সলিটারি করে দেওয়া হয়, সেই তার যে ক্রুয়েলটি, সেটা যে কতটা মারাত্মক হতে পারে, সেটাকে দেখানো হয়েছে আমাদের জাস্টিস। এছাড়াও তার একটা বিখ্যাত নভেল আছে, যে নভেলটা 1906-এ পাবলিশ হচ্ছে। তার নাম হচ্ছে কি? দ্য ম্যান অফ প্রপার্টি। এটা তার একটা বিখ্যাত নভেল। তাই জন গলসওয়ার্থি পেয়ে গেলাম। আমরা এরপর নেক্সট রাইটার দেখি। আমরা নেক্সট দেখো ড্রামাটিস্ট পাচ্ছি কাকে? অস্কার ওয়াইল্ডকে পাচ্ছি। কাকে পাচ্ছি আমরা? অস্কার ওয়াইল্ড, যার জন্ম হচ্ছে 1856, মৃত্যু হচ্ছে 1900। তিনিও একজন আইরিশ ড্রামাটিস্ট।
এই অস্কার ওয়াইল্ডকে বলা হয়ে থাকে যে তার রাইটিং গুলো স্পিরিট অফ দ্য ডেকাডেন্ট স্কুল অফ 90। তাহলে এই যে 90s-এ ডেকাডেন্ট স্কুল, এই ডেকাডেন্ট স্কুল বলে একটা স্কুল অফ রাইটার্স, এই রাইটারদের স্পিরিট সেটা কিন্তু অস্কার ওয়াইল্ডের যে রাইটিং, সেই রাইটিং কিন্তু দেখতে পাওয়া যায়। তার বিখ্যাত নাটক কি? তার বিখ্যাত নাটকের নাম হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। এর সাবটাইটেল হচ্ছে কি, আ ট্রিভিয়াল কমেডি ফর সিরিয়াস পিপল, যেটা 1895-এ পাবলিশ হয়েছে। এটা বেসিক্যালি একটা ফার্সিক্যাল কমেডি। এখানে একটা ফার্স আছে, একটা বিদ্রুপ আছে, স্যাটায়ার আছে, তার সাথে কমেডি আছে। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, আ ট্রিভিয়াল কমেডি ফর সিরিয়াস পিপল, 1895-এ পাবলিশ হচ্ছে। এটা হচ্ছে তার বিখ্যাত ড্রামা, কার? অস্কার ওয়াইল্ডের। নেক্সট দেখো ওয়াইল্ডের কি দেখতে পাচ্ছি আমরা, নভেল। অস্কার ওয়াইল্ডের বিখ্যাত নভেল আছে একটা, নভেলের নাম কি? দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, যেটা 1890-তে পাবলিশ হচ্ছে। এটা হচ্ছে কি, একটা গথিক এবং ফিলসফিক্যাল নভেল। এটা কি? গথিক এবং ফিলসফিক্যাল নভেল। এছাড়াও তার আরো একটা রাইটিং আছে, যেটা হচ্ছে বেসিক্যালি তার লেটার, লেটার ফর্মে লেখা। সেটা হচ্ছে তার বেসিক্যালি লেটার কিছু। তার নাম হচ্ছে কি, ডি প্রোফান্ডিস। এটা হচ্ছে ল্যাটিনটা। এটার মানে কি, ফ্রম দ্য ডেপথ। ডি প্রোফান্ডিস মানে হচ্ছে ফ্রম দ্য ডেপথ। এটাও বিখ্যাত। এটা পোস্থমাসলি পাবলিশড হচ্ছে, মানে তার মৃত্যুর পর পাবলিশড হচ্ছে। কত সালে? 1905-এ। এটা হচ্ছে একটা লেটার। কাকে লিখেছিলেন ওয়াইল্ড? ওয়াইল্ডকে যখন ইমপ্রিজনমেন্টে রাখা হয়, জেলের মধ্যে রাখা হয় রিডিং গোল বলে একটা জায়গাতে, তখন সেখানে বসে তিনি বোজি, বোজি নামে একজনকে লিখেছিলেন এই ডি প্রোফান্ডিস, এই লেটার। এই বোজিটা কে? বোজিটা হচ্ছেন আমাদের লর্ড অ্যালফ্রেড ডগলাস নামে একজন ব্যক্তি। তাহলে আসতেই পারে কোশ্চেনে, এই ডি প্রোফান্ডিসের মানে কি? ফ্রম দ্য ডেপথ। ডি প্রোফান্ডিসে এই বোজি বলে যাকে লেটারগুলো পাঠানো হয়েছে, এই বোজিটাকে লর্ড অ্যালফ্রেড ডগলাস। তা দেখো আমরা ওয়াইল্ড সম্পর্কে জেনে গেলাম। আমরা ওয়াইল্ড সম্পর্কে জেনে যাওয়ার পর আমরা কোথায় চলে আসবো? আমরা পোয়েটে চলে আসবো। আমরা দেখব এই পিরিয়ডের পোয়েট গুলো কে কে আছে। তা দেখো এই পিরিয়ডের যারা নোটেবল পোয়েট কে কে? ডব্লিউ.বি. ইয়েটস, রবার্ট ব্রিজেস, জন ম্যাসফিল্ড, ওয়াল্টার ডেলামেয়ার আর রুপার্ট ব্রুক। আমরা এই পাঁচজন নোটেবল পোয়েটকে পেলাম। এরপর আমরা কি করব? আমরা এই পোয়েট গুলোর যে বিভিন্ন পোয়েট্রি বা তাদের যে বিভিন্ন রাইটিংস গুলো, সেগুলোকে আমরা দেখব। তো চলো আমরা দেখি এক এক করে আমাদের পোয়েট গুলোর বিভিন্ন রাইটিং গুলোকে। তাহলে দেখো, আমরা পোয়েটদের মধ্যে প্রথমে কাকে পাচ্ছি? আমরা পাচ্ছি ডব্লিউ.বি. ইয়েটস, যার নাম হচ্ছে কি, উইলিয়াম বাটলার ইয়েটস। তার জন্ম হচ্ছে কখন? 1865। মৃত্যু কখন? 1939। তিনিও একজন আইরিশ পোয়েট, মানে আয়ারল্যান্ডের পোয়েট। এবং তিনি রাইমার্স ক্লাব বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবের একটা মেম্বার ছিলেন। রাইমার্স ক্লাব বলে একটা ক্লাব ছিল, সেই ক্লাবের মেম্বার ছিলেন কে? আমাদের ডব্লিউ.বি. ইয়েটস। কত সালে মেম্বার হন তিনি? 1891-এ। এছাড়াও আমাদের ডব্লিউ.বি. ইয়েটসকে 1923-তে, 1923 সালে নোবেল প্রাইজ ইন লিটারেচার দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছো ডব্লিউ.বি. ইয়েটস একজন বিখ্যাত ফিগার, বিখ্যাত পোয়েট। তাহলে তার যে ইম্পর্টেন্ট পোয়েট্রি গুলো, তার যে ইম্পর্টেন্ট পোয়েট্রি গুলো সেগুলো জানতে হবে। তাহলে মডার্ন পোয়েটদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েটস কে? আমাদের ডব্লিউ.বি. ইয়েটস। তার পোয়েট্রি গুলো কি? দেখো তার প্রথম যে কবিতা, তার নাম হচ্ছে কি, দ্য লেক ইজল অফ ইনিসফ্রি। এটা লেখা হচ্ছে কখন? 1888। পাবলিশড হচ্ছে 1890। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কবিতা। সেকেন্ড কি, দ্য সার্কাস অ্যানিমালস ডিজার্টস। এটা পাবলিশড হচ্ছে কখন? 1939। এটা কালেকশনের মধ্যে পাবলিশ হচ্ছে। যে কালেকশনটাই পাবলিশ হচ্ছে সেই কালেকশনটার নাম কি? লাস্ট পোয়েমস। তা দেখো আমরা দুটো পেলাম। আমরা নেক্সট দেখি ডব্লিউ.বি. ইয়েটস এর কি পাচ্ছি। নেক্সট আমরা পাচ্ছি দেখো ইস্টার 1916। এটা একটা বিখ্যাত কবিতা। এই ইস্টার 1916 একটা বিখ্যাত কবিতা। এর বেসিক্যালি এর যে গল্পটা কি নিয়ে গো? ইস্টার রাইজিং নিয়ে। ইস্টার রাইজিং মানে একটা মুভমেন্ট, যে মুভমেন্টটা হয়েছিল কোথায়? আয়ারল্যান্ডে। দেখো আয়ারল্যান্ড ব্রিটিশ রুলের আন্ডারে ছিল। সেই আয়ারল্যান্ডের লোকেরা যখন মুভমেন্ট শুরু করলো, সেই মুভমেন্টকে বলা হয় ইস্টার রাইজিং। এই ইস্টার রাইজিং কোন দিন হয়েছিল? একটা ইস্টার মন্ডেতে, আমাদের এপ্রিল 24, 1916-এ। তাকে নিয়েই বিখ্যাত কবিতা লেখা হয়েছে ইস্টার 1916।
এটা কখন পাবলিশড হচ্ছে? 1921 এ। কোন কালেকশনে পাবলিশড হচ্ছে? যে কালেকশনে পাবলিশড হচ্ছে তার নাম হচ্ছে মাইকেল রবার্টেস অ্যান্ড দ্য ড্যান্সার। এই কালেকশনে পাবলিশড। 4 নম্বরে দেখো পাচ্ছি আমরা দ্য টাওয়ার। দ্য টাওয়ার হচ্ছে তার আরো একটা বিখ্যাত কালেকশন। এটা কিন্তু কবিতা নয়, টাওয়ার হচ্ছে একটা কালেকশন। এটা যে বুক অফ পোয়েমস বা কালেকশন। এই কালেকশনটা পাবলিশ হচ্ছে কখন? 1928 এ। এই কালেকশনের মধ্যে বিখ্যাত আমাদের 4টে কবিতা আছে। বিখ্যাত 4টে কবিতা রয়েছে। কি কি রয়েছে আমাদের? দেখো আমাদের রয়েছে সেলিং টু বাইজেন্টিয়াম নামে একটা কবিতা, এই টাওয়ার কালেকশনে রয়েছে। এছাড়া রয়েছে টাইটেল কবিতা দ্য টাওয়ার। এছাড়া রয়েছে কি লেডা অ্যান্ড দ্য সোয়ান, আর রয়েছে অ্যামং স্কুল চিলড্রেন। এই 4টে কবিতা হচ্ছে আমাদের এই টাওয়ার কালেকশনের বিখ্যাত কবিতা। দেখো আমরা টাওয়ার কালেকশনটা পেয়ে গেলাম এবং তার বিখ্যাত কবিতাগুলো পেয়ে গেলাম। আমরা নেক্সট দেখি ইয়েটসের কি পাচ্ছি। আমরা নেক্সট পাচ্ছি দেখো দ্য সেকেন্ড কামিং। দ্য সেকেন্ড কামিং লেখা হচ্ছে কখন? 1919 এ। পাবলিশড হচ্ছে কখন? 1920, 1920। এছাড়া কি পাচ্ছি দেখো সেপ্টেম্বর 1913। এটাও একটা বিখ্যাত কবিতা। এটা কখন পাবলিশড হচ্ছে? এটা পাবলিশড হচ্ছে আমাদের 1913 এ। 1913 এ যখন পাবলিশড হচ্ছে তখন এর টাইটেল কি ছিল? রোমান্স ইন আয়ারল্যান্ড। এই টাইটেলে পাবলিশ। এবং এই সেপ্টেম্বর 1913 এখানে আমরা একটা গ্লোরিফাইং ফিগারকে দেখতে পাচ্ছি। ওই যে আয়ারল্যান্ডের যে মুভমেন্ট, আয়ারল্যান্ডের ওই যে ফ্রিডম মুভমেন্ট বা আয়ারল্যান্ডের যে ইস্টার মুভমেন্ট, সেই মুভমেন্টের একজন ইম্পর্টেন্ট ফিগার জন ও লিয়ারি। এই জন ও লিয়ারির ক্যারেক্টারকে আমরা সেপ্টেম্বর 1913 পোয়েমে খুঁজে পাই। 7 নম্বরে কি পাচ্ছি? তার আরো একটা বিখ্যাত কবিতা যার নাম হচ্ছে দ্য ওয়াইল্ড সন্স অ্যাট পুল। এটা হচ্ছে একটা বিখ্যাত কবিতা এবং তার যে কালেকশন, যে কালেকশনটা দুবার পাবলিশড হয় 1917 এবং 1919 এ, যার নাম হচ্ছে দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট পুল। এই কালেকশনটার টাইটেল পোয়েম হচ্ছে কোনটা? আমাদের দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট পুল। তাহলে ওয়াইল্ড সোয়ানস অ্যাট পুল এটা একটা কবিতা। এই কবিতার নামে একটা কবিতার কালেকশন পাবলিশ করেন তিনি 1917 এবং 1919 এ। সেই কালেকশনটার নাম হচ্ছে কি? দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট পুল। তাহলে এই 7টা পেলাম। আমরা নেক্সট দেখি কি পাচ্ছি। আমরা নেক্সট পাচ্ছি দেখো তার ইম্পর্টেন্ট কিছু প্লে, তার ইম্পর্টেন্ট কিছু নাটক। তা দেখো তিনি কবিতা লেখা ছাড়াও নাটকও লিখেছেন। তা তার বিখ্যাত নাটক, সেই বিখ্যাত নাটকের নাম কি? দ্য কাউন্টেস ক্যাথলিন। এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত। এটা কখন পাবলিশ হচ্ছে? 1892 তে পাবলিশ হচ্ছে। এটাকে ভার্স ড্রামা বলা হচ্ছে, মানে কবিতার আকারের ড্রামা। এটা তিনি ডেডিকেট করেছেন কাকে? মর্গনকে। মর্গন কে ছিলেন? আমাদের ডব্লিউ.বি. ইয়েটস এর প্রেমিকা ছিলেন। এই মর্গন ছিলেন ডব্লিউ.বি. ইয়েটস এর প্রেমিকা। এখানে ইয়েটস সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি, যে ইয়েটস মর্গনের সাথে প্রেম করেছিলেন কিন্তু মর্গনকে বিয়ে করেননি। মর্গনের বিয়ে অন্য একজনের সাথে হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে মর্গনের যখন মেয়ে হয় এবং মর্গনের মেয়ে যখন বড় হয়, মর্গনের মেয়ের সাথেও প্রেম করেছেন কে? ডব্লিউ.বি. ইয়েটস। তাহলে বুঝতেই পারছো মানুষটা কতটা রসিক এবং কতটা ইন্টারেস্টিং, যে মায়ের সাথে প্রেম করছে আবার মেয়ের সাথেও প্রেম করেছে। কে? আমাদের ডব্লিউ.বি. ইয়েটস। দ্য কাউন্টেস ক্যাথলিন, যেটা 1892 তে পাবলিশ হচ্ছে। তো সেকেন্ড দেখো তার নাটক, সেটা কি? সেকেন্ড নাটক হচ্ছে দ্য শ্যাডোই ওয়াটার, যেটা 1900 এ পাবলিশ হচ্ছে। আর থার্ড হচ্ছে দ্য রেজারেকশন, যেটা 1927 এ পাবলিশ হচ্ছে। এই রেজারেকশনে আমরা কি দেখতে পাই? আমরা ডিসকাশন দেখতে পাই। তিনজন লোকের মধ্যে ডিসকাশন। ঠিক আছে, কাদের কাদের মধ্যে? একটা হচ্ছে দ্য গ্রিক বা ইজিপসিয়ান লোক, একটা হচ্ছে হিব্রু লোক এবং একটা হচ্ছে সিরিয়ান লোক। তাহলে একজন ইজিপসিয়ান বা গ্রিক লোক, একজন হচ্ছে হিব্রু আর একজন হচ্ছে সিরিয়ান। এই তিনজন লোক ডিসকাস করছে। কি নিয়ে ডিসকাস করছে? তাহলে তারা যীশু খ্রিস্টের যখন রেজারেক্টেড হচ্ছে, মানে যীশু খ্রিস্টের যখন পুনর্জন্ম হচ্ছে, তাকে ক্রসের মধ্যে মেরে ফেলার পর, তাকে ক্রসবিদ্ধ করার পর তাকে যখন কবর দেওয়া হচ্ছে, কবর থেকে যখন তিনি রেজারেকশন হয়ে বেরিয়ে আসছেন, তখন এই তিনজনের মধ্যে কে প্রথম দেখা করবে সেটাকে নিয়ে গল্প হচ্ছে তার রেজারেকশন, যেটা 1927 এ পাবলিশ হচ্ছে। এছাড়াও তার কি আছে? তার একটা প্রোজ আছে, তার বিখ্যাত প্রোজ, যে প্রোজটার নাম হচ্ছে আইডিয়াস অফ গুড অ্যান্ড ইভিল, যেটা পাবলিশ হচ্ছে 1903 তে। এটা বেসিক্যালি আমাদের ইয়েটস এর কি একটা ফিলোসফিক্যাল ওয়ার্ক। তাহলে আমরা ইয়েটস কে পেয়ে গেলাম। আমরা এখন নেক্সট রাইটারে চলে যাই বা নেক্সট পোয়েটে চলে যাই। নেক্সট পোয়েটে আমরা কাকে পাচ্ছি? রবার্ট ব্রিজেস কে পাচ্ছি। ব্রিজেসের জন্ম কখন? 1844। মৃত্যু কখন? 1930।
তা দেখো এই রবার্ট ব্রিজেস তিনি বেসিক্যালি একজন ফিজিশিয়ান ছিলেন, মানে ডক্টর ছিলেন, এবং তিনি পোয়েট লরিয়েট ছিলেন, ইংল্যান্ডের পোয়েট লরিয়েট বা সভাকবি 1913 থেকে 1930 অবধি, 1913 সাল থেকে 1930 সাল অবধি, 1913 থেকে 1930 অবধি। তা তিনি বেসিক্যালি একজন, তার যে কবিতা, তার কবিতা আমরা কি খুঁজে পাই? ডিপ ক্রিশ্চিয়ান ফেথ। তার কবিতা আমরা কি খুঁজে পাই? ডিপ ক্রিশ্চিয়ান ফেথ। তার যে কবিতাগুলো সেগুলো জানি। তাহলে প্রথম হচ্ছে তার কালেকশন অফ সনেট, কালেকশন অফ সনেট, যার নাম হচ্ছে দ্য গ্রোথ অফ লাভ। এটা তিনবার পাবলিশড হয়, একবার পাবলিশড হয় 1876 এ, একবার 1889 এ, এবং একবার 1898। 1876 এ পাবলিশড হয়, তখন এর মধ্যে 24টা সনেট ছিল। 1889 এ যখন পাবলিশড হয় তখন এর মধ্যে 79টা সনেট ছিল। আবার 1898 এ যখন পাবলিশড হয় তখন এর মধ্যে 69টা সনেট ছিল। এই তিনবার তিন ভাবে পাবলিশড হয় আমাদের কি, দ্য গ্রোথ অফ লাভ, এই সনেট কালেকশন। নেক্সট কি, নেক্সট হচ্ছে এনার আরো একটা রাইটিং যার নাম হচ্ছে এরোস অ্যান্ড সাইকি, আ ন্যারেটিভ পোয়েম ইন 12 মেজার্স, যেটা 1885 এ একবার পাবলিশ হচ্ছে এবং 1894 এ পাবলিশ হচ্ছে। এটা কি, এটা ল্যাটিন অ্যাপুলিয়াসের একটা গল্প থেকে, অ্যাপুলিয়াসের একটা ল্যাটিন গল্প থেকে নেওয়া হয়েছে আমাদের এরোস অ্যান্ড সাইকির গল্প। তা দেখো রবার্ট ব্রিজেসকে আমরা পেয়ে গেলাম। আমরা এখন নেক্সট চলে যাই। আমরা নেক্সট কাকে পাচ্ছি? আমরা নেক্সট পাচ্ছি জন ম্যাসফিল্ড। ম্যাসফিল্ডের জন্ম কখন? 1878। তার মৃত্যু কখন? 1967। এই ম্যাসফিল্ডও একজন পোয়েট লরিয়েট ছিলেন। তিনি 1930 থেকে 1967 অবধি তিনিও একজন পোয়েট লরিয়েট ছিলেন। তাহলে রবার্ট ব্রিজেসের পর যদি কেউ পোয়েট লরিয়েট থাকেন তাহলে সেটা কে? জন ম্যাসফিল্ড। তাহলে ম্যাসফিল্ডের যে বিখ্যাত রাইটিং গুলো, বেসিক্যালি তিনি চিলড্রেন্স নভেলস লিখেছিলেন। তিনি দেখো বেসিক্যালি পোয়েট, বাট তিনি, আমরা পোয়েটের ক্যাটাগরি চেয়ে তাকে আমরা নভেলিস্টের ক্যাটাগরিতে রাখলেও মানে বেটার হতো, কারণ তিনি নভেল লেখার জন্যই ফেমাস। তার বিখ্যাত যে দুটো নভেল আছে সেই নভেলগুলো কি? একটা হচ্ছে দ্য মিডনাইট ফোক, যেটা 1927 এ পাবলিশ হচ্ছে, আর একটা হচ্ছে দ্য বক্স অফ ডিলাইটস, যেটা 1935 এ পাবলিশ হচ্ছে। এই দুটো নভেলই কিন্তু চিলড্রেন্স নভেল। এছাড়াও তার দুটো কবিতা আছে, দুটো কবিতাই বিখ্যাত। একটা হচ্ছে দ্য এভারলাস্টিং মার্সি, যেটা 1911 এ পাবলিশ হচ্ছে, এবং সি ফিভার, যেটা 1916 এ পাবলিশ হচ্ছে। তা জন ম্যাসফিল্ডকে আমরা পেয়ে গেলাম। আমরা নেক্সট কাকে পাচ্ছি? আমরা নেক্সট পাচ্ছি দেখো ওয়াল্টার ডেলামিয়ার। ওয়াল্টার ডেলামিয়ার, যার জন্ম হচ্ছে 1873, মৃত্যু হচ্ছে 1956। এই ওয়াল্টার ডেলামিয়ার তার বিখ্যাত যে কবিতার কালেকশন, সেই কালেকশনের নাম হচ্ছে দ্য লিসেনার্স অ্যান্ড আদার পোয়েমস, এটা 1912 এ পাবলিশ হচ্ছে। এই লিসেনার্স অ্যান্ড আদার পোয়েমস, এই কালেকশনের টাইটুলার পোয়েম বা টাইটেল পোয়েম, যার নাম হচ্ছে দ্য লিসেনার্স, এটা মোস্ট নটেবল, এই মোস্ট নটেবল কবিতা হচ্ছে কোনটা? দ্য লিসেনার্স। এখানে একটা বিখ্যাত স্পিচ আছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার। এই স্পিচটা খুব সুন্দর লাগে কবিতার। এই কবিতার একটা ঘোস্টলি বা একটা গোস্টলি অ্যাটমসফিয়ার আছে, ভুতুরে একটা অ্যাটমসফিয়ার। পারলে এই কবিতাটা পড়তে পারো, দ্য লিসেনার্স, খুব সুন্দর কবিতা। খুব সুন্দরভাবে তিনি প্রেজেন্ট করছেন আমাদেরকে, ওয়াল্টার ডেলা মেয়র। এটা কোন কালেকশন? দ্য লিসেনার্স অ্যান্ড আদার পোয়েমস, 1912 এই কালেকশনে পাবলিশ হচ্ছে। এছাড়াও তার নভেল আছে একটা, তার মোস্ট ফেমাস নভেল আছে। নভেলটার নাম কি? নভেলের নাম হচ্ছে মেমোয়ার্স অফ আ মিডগেট, যেটা পাবলিশ হচ্ছে কখন? 1921। এই নভেলটা প্রাইজ পাচ্ছে, কি প্রাইজ পাচ্ছে? জেমস স্টেট ব্ল্যাক মেমোরিয়াল প্রাইজ ফর ফিকশন ইন 1921। 1921 এ জেমস স্টেট ব্ল্যাক মেমোরিয়াল প্রাইজ পাচ্ছে। এছাড়াও তিনি ছোটদের জন্য গল্প লিখেছিলেন, কালেক্টেড স্টোরিজ ফর চিলড্রেন, যেটা 1947 এ পাবলিশ হচ্ছে। এখানে 17টা গল্প দেখতে পাওয়া যায়। 17টা কি? ফেয়ারি টেলস বা ফ্যান্টাসি স্টোরি দেখতে পাওয়া যায়। এবং এটাও একটা প্রাইজ লাভ করছে 1947 এ। কি প্রাইজ? কার্নেগি মেডেল ফর ব্রিটিশ চিলড্রেন্স বুকস। এই নভেলটা, এই প্রাইজটা জয়লাভ করছে 1947 এ। তা দেখো আমরা ওয়াল্টার ডেলামিয়ারকে পেয়ে গেলাম। আমরা এরপর লাস্ট যে পোয়েট তাকে দেখে নিই। লাস্ট আমরা কাকে পাচ্ছি? রুপার্ট ব্রুক। এই রুপার্ট ব্রুকের জন্ম হচ্ছে 1887 এবং মৃত্যু হচ্ছে 1915। তিনি বেসিক্যালি একজন আইডিয়ালিস্টিক ওয়ার সনেটস, তার যে কবিতাগুলো, তার কবিতাগুলো বেসিক্যালি আইডিয়ালিস্টিক ওয়ার সনেট। তিনি ফেমাস কোনটার জন্য? তার আইডিয়ালিস্টিক ওয়ার সনেটস এর জন্য ফেমাস। তার মধ্যে বিখ্যাত তার একটা কবিতা আছে, সেই কবিতার নাম হচ্ছে দ্য সোলজার। এই দ্য সোলজার কবিতার জন্য তিনি কিন্তু বিখ্যাত হয়ে আছেন। এখানে তিনি কি দেখেছেন? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যে 1914 এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাচ্ছে,
এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে ইফেক্ট, সেই ইফেক্টগুলোকে আমরা দেখতে পাই এখানে। এই সোলজার পাবলিশড হচ্ছে 1915-এ, যে কালেকশনটার আন্ডারে পাবলিশড হচ্ছে সেই কালেকশনটার নাম হচ্ছে 1914 অ্যান্ড আদার পোয়েমস। পাবলিশড হচ্ছে 1915, কিন্তু দেখো যে কালেকশনে পাবলিশড হচ্ছে সেই কালেকশনটার নাম হচ্ছে 1914 অ্যান্ড আদার পোয়েমস। এই সোলজার কবিতার একটা বিখ্যাত লাইন আছে, সেই লাইনটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই লাইনটা অনেক সময় কোশ্চেন আসে যে এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। তো সেই লাইনটা হচ্ছে খুব বিখ্যাত। দেখো কি বলছেন আমাদের রূপার্ট ব্রুক, তিনি বলছেন, ইফ আই শুড ডাই থিঙ্ক অনলি দিস অফ মি। বুঝতেই পারছো যুদ্ধের পরিস্থিতি, কে বাঁচবে কে মারা যাবে কেউ জানে না, সেই কারণে রূপার্ট ব্রুক বলছেন, ইফ আই শুড ডাই থিঙ্ক অনলি দিস অফ মি। যদি আমি মারা যাই শুধু আমার এইটা সম্পর্কেই চিন্তা করবে, মানে আমাকে মনে রেখো, আমি মারা গেলেও আমাকে মনে রেখো, আমার কবিতার মাধ্যমে আমাকে মনে রেখো। তাহলে এখানেই আমাদের বেসিক্যালি মডার্ন পিরিয়ড বা যেটা বার্থ অফ মডার্ন লিটারেচার বা আর্লি মডার্ন পিরিয়ড বা এডওয়ার্ডিয়ান পিরিয়ড বা লেট ভিক্টোরিয়ান পিরিয়ড, এর ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে এই জায়গাটা প্রবলেম হচ্ছে। আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলো তোমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লিয়ার করে দেওয়ার। আর যদি প্রবলেম না থাকে সেটাও জানিও। তাহলে সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা সবাই একটা করে লাইক দিও, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিও। তো চলো, সবাইকে টাটা, রাখছি।